ভুল থেকে যে শিক্ষা নেয় সে মহান, আর একই ভুল যে বারবার করতে থাকে সে নির্বোধ ছাড়া আর কিছুই নয়। আজকের ভিডিও লেসনটিতে ইংরেজি গ্রামার থেকে আমি এমন 10টি ভুল নিয়ে কথা বলবো যেগুলো আপনারা অনেকে হয়তোবা এই ভুলগুলো না জানার ফলে করে আসছেন, আর বাকিরা হয়তো এগুলো যে ভুল তা জানার পরেও এইগুলা ভুল করতে করতে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। তো আপনাদের এই ভুলগুলা বা বদভ্যাসগুলা দূর করাই আমার আজকের ভিডিও লেসনটির উদ্দেশ্য। আরেকটি বিষয়, এই ভিডিও লেসনের শুরুতেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের ভুলগুলা করে থাকি সেগুলো থেকে 10টি ভুল আগে প্রেজেন্ট করতে যাচ্ছি। এরপরে ওই ভুলগুলো আমরা কোন কোন কনটেক্সটে করে থাকি সেগুলো আলোচনা করব, এবং তারপরে এই ভুলগুলোর পেছনে যে গ্রামাটিক্যাল রুলসগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা সঠিক বাক্য তৈরি করতে পারবো এই ভুলগুলোর এগেনস্টে তা বিশ্লেষণ করব, এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের সঠিক ইংরেজি শেখা হবে, গ্রামার শেখাও হবে। অন্যদিকে ট্র্যাডিশনালি আমরা ইংরেজি গ্রামার শিখতে গিয়ে যেটা করি, একসাথে একটি টপিকের উপরে হয়তো অনেকগুলো রুলস মুখস্থ করি আগে, বা তারপরে ওই রুলসগুলোর অধীনে কিছু সেন্টেন্স আমরা বোঝার চেষ্টা করি, এবং তার ফলে কি হয়, আমাদের মাথার উপরে গ্রামাটিক্যাল রুলসের বোঝা চেপে বসে। আর সে কারণেই এই ভিডিও লেসনটির মাধ্যমে চেষ্টা করব আমরা কিভাবে ভুল থেকে আমরা শিখতে পারি, এবং তার ফলে আমি এই ভিডিও লেসনটির ধরনের নাম দিয়েছি ভুল থেকে শিখুন। এখন আপনারা যদি চান এই ভিডিও লেসনটির পরবর্তী পার্টগুলো আমি আরও কিছু ভুল নিয়ে আলোচনা করি, বা এই ভিডিও লেসনটির ভিউ সংখ্যা যদি পর্যাপ্ত হয়ে থাকে, এবং আপনারা যদি নিচে কমেন্টস করে জানান এই ধরনের ভিডিও আপনি পরবর্তীতে আরও চান কিনা, তাহলে আমি এই ভিডিওটির সিরিজ চালু করব। এপিসোড 2, 3 বা 4 এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। বরাবরের মতো আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ফিরে আসি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আসুন দেখে নেওয়া যাক আমাদের এই ভুলের তালিকায় প্রথম ভুলটি আমরা কি করে থাকি। ইয়েস, দেখুন এখানে প্রথম সেন্টেন্সটি আমি লিখেছি কিপ সাইলেন্স। তো এই ধরনের সেন্টেন্স আপনি কোথায় দেখতে পাবেন বা কোন কনটেক্সটে আমরা এগুলো বলে থাকি? সাধারণত এগুলো দেখবেন কোনো লাইব্রেরিতে বা কোনো ওয়েটিং রুমে অথবা মসজিদে এগুলো লেখা আছে কিপ সাইলেন্স। এটা কোন কনটেক্সটে বা কি অর্থে ব্যবহার করা হয়? অর্থ যে সেখানে আপনাকে নীরব থাকতে বলা হচ্ছে, চুপ থাকুন বা নীরব থাকুন এরকম অর্থে। কিন্তু এই সেন্টেন্সটিতে ভুল কোথায় আপনি একটু ভাবুন তো, বলুন তো। আচ্ছা, আমি বলছি, এখানে যেটা হবে সাইলেন্স হবে না, হবে কি, এখানে হবে হচ্ছে সাইলেন্ট। সেন্টেন্সটি হবে কিপ সাইলেন্ট, অর্থাৎ নীরব থাকুন বা চুপ থাকুন। একইভাবে এই অন্য সেন্টেন্স যদি আমরা বলি কিপ পেশেন্ট, কিপ পেশেন্স হবে না। এখন আপনি বলতে পারেন কেন হবে না? ইয়েস, তার কারণ হচ্ছে এখানে দেখুন কিপ থাকুন, কেমন থাকুন? সাইলেন্ট থাকুন। কেমনের উত্তর হিসাবে অ্যাডজেক্টিভ হয়, কি এর উত্তর হিসাবে নাউন হতে পারে। এখন আরেকটা কারণ, সেটা হচ্ছে এখানে দেখুন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে কিপ। এখন কিপ ভার্বটা কোন ধরনের ভার্ব? কিপ ভার্বটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এরপরে একটা অবস্থা নির্দেশ করতে পারে। এখন আপনি বলতে পারেন লিঙ্কিং ভার্ব আবার কি? ইয়েস, লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব সহ আরও কিছু ভার্ব। সেই ভার্বগুলো সম্পর্কে যদি আপনি একটি ধারণা পেতে চান, লিস্টটা যদি পেতে চান, তাহলে পাশে স্ক্রিনে দেখানো এই ভার্বগুলো থেকে আপনি ধারণা নিতে পারেন। ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এরপরে যে ভুলটি আমরা প্রায় করে থাকি সেটা হচ্ছে হ্যালো ইটস মি। এ ধরনের সেন্টেন্স আমরা কখন বলি? ধরুন আপনার একটা ফোন এসছে, বাসায় ল্যান্ডলাইনে একটা ফোন এসছে, আপনি ফোনটি পিক করলেন, আপনি বুঝতে পারলেন যিনি ফোন করেছেন তিনি আপনার অতি পরিচিত এবং খুবই কাছের মানুষ। এখন সেক্ষেত্রে আপনি ফোন রিসিভ করে বললেন হ্যালো আমি বলছি। তো এরকম ক্ষেত্রে আমরা সাধারণত ইটস মি বলে থাকি, এবং আরেকটা কারণও আছে, এটা বলার একটা কারণও আছে। কারণ হচ্ছে আমরা ইউজুয়ালি বিভিন্ন ইংলিশ মুভিজ বা নেটিভ স্পিকারদের থেকে এ ধরনের কথা বলতে শুনে থাকি, কিন্তু এটা গ্রামাটিক্যালি কিন্তু একটা ভুল সেন্টেন্স। তো গ্রামার অনুযায়ী এটা কি হবে? গ্রামার অনুযায়ী এটা হবে ইটস আই। এখন ইটস বলতে কি? ইটস মানে হচ্ছে ইট ইজ, এবং এখানে হবে মির পরিবর্তে হবে ইটস আই। এখন আই কেন হবে? কারণ হচ্ছে গ্রামার অনুযায়ী এই লিঙ্কিং ভার্ব এটা, এবং এর আগে সাবজেক্টের পজিশনে যেহেতু সাবজেক্টিভ কেস আছে, তাকেই যেহেতু মিন করছে আমি, আমি, ইহা আমি,
একই জনকে মিন করছে। সুতরাং এইটার কেস অনুযায়ী এটাও সাবজেক্টিভ কেস আই হবে, মি অবজেক্টিভ কেস হবে না। তো যদিও এই বিষয়টা নিয়ে অনেক মতভেদ রয়েছে, কেউ বলছে না ইটস মি হবে, কেউ বলছে ইটস আই হবে। তো এই যে কনফিউশন, এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে আপনি যদি স্ট্রিক্টলি গ্রামার ফলো করতে চান, অথবা আপনি যদি স্ট্রিক্টলি ফর্মাল কনটেক্সটে ব্যবহার করতে চান, অথবা আপনি রিটেন ইংলিশে ব্যবহার করতে চান, তাহলে আপনি গ্রামার ফলো করে লিখবেন বা বলবেন ইটস আই বা ইট ইজ আই। কিন্তু আপনি যদি অনেক নেটিভ স্পিকাররা বলে থাকে তাদেরকে ফলো করতে চান, অথবা ইংলিশের এই ন্যাচারাল ফ্লোটাকে বজায় রাখতে চান, তাহলে আপনি ইটস মি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চয়েস ইজ ইয়োর্স, বাট ফর্মাল কনটেক্সটে বা রিটেন ইংলিশে বা গ্রামার অনুযায়ী সঠিকটা হচ্ছে ইটস আই। নাম্বার 3তে আমরা যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে, এখানে দেখুন, শি সিংস বেটার দ্যান মি। এখন এ ধরনের সেন্টেন্স কখন বলা হয়? যখন আমরা দুইজন ব্যক্তি বা দুইটা বস্তু বিষয়ের মধ্যে তুলনা করি, তখন আমরা কি করি, এই যে কম্পারেটিভ ডিগ্রি এবং দ্যান ব্যবহার করি। তো এই সেন্টেন্সটা সেক্ষেত্রে ভুল কেন? এখানে আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন এখানে ভুলটা কোথায় আছে। হ্যাঁ, আমি বলছি শি সিংস বেটার দ্যান মি এর পরিবর্তে হবে আই। শি সিংস বেটার দ্যান আই। কেন এটা হবে? এটার পিছনে গ্রামারটা কি? গ্রামার হচ্ছে এখানে এই যে বেটার দ্যান কম্পারেটিভ এবং তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এবং তারপরে দ্যান এর মাধ্যমে যে তুলনা করা বোঝাচ্ছে, এখানে খেয়াল করতে হবে কোন দুইজন ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করা হচ্ছে। ইয়েস, তুলনাটা হচ্ছে শি সিংস, সে গান গায়। কার থেকে ভালো গান গায়? আমার থেকে ভালো গান গায়, মানে হচ্ছে আমি যেরকম গান গাই তার থেকে ভালো গান গাই। সুতরাং তুলনাটা হচ্ছে এই যে এখানে সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট আয়ের। এখন যেহেতু শি সাবজেক্টের অবস্থানে সাবজেক্টিভ কেসের আছে, সুতরাং দ্যানের পরে দ্বিতীয় ব্যক্তি যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে আমার সাথে, আয়ের সাথে। সুতরাং এই দ্বিতীয় ব্যক্তিটা হবে সাবজেক্টিভ কেস আই। আরও একটি বিষয়, এখানে যেহেতু তুলনাটা হচ্ছে গান গাওয়া নিয়ে, সুতরাং বেটার দ্যান আই সিং এটা ব্যবহার করা দরকার, কিন্তু আসলে যেহেতু সিং ভার্বটা একবার এসছে, সুতরাং বেটার দ্যান আই ডু ভার্বটাকে যোগ করা দরকার, অক্সিলারি ভার্বটাকে। এরপরে সেন্টেন্স দেখুন, আই লাভ ইউ মোর দ্যান হি হবে না হিম হবে। ইয়েস, এক্ষেত্রে কিন্তু দুইটাই হতে পারে। দুইটাই কিভাবে হতে পারে? ইয়েস, এখন এই যে লাভ ভার্বটা, তার আগে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আই, এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ইউ, মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এখন মোর দ্যান বেশি, কার চেয়ে বেশি? এখন এখানে যদি হি হিসাবে হিকে ব্যবহার করেন দ্যানের পরে, তাহলে কি হবে? অর্থটা দাঁড়াবে আমি তোমাকে ভালোবাসি বেশি, কার চেয়ে? সে তোমাকে যতটুকু ভালোবাসে। মানে তুলনাটা হচ্ছে আমি আমার সাথে এবং তার সাথে, মানে হচ্ছে এখানে সে তোমাকে যতটুকু ভালোবাসে, আমি আই তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তার মানে এখানে তুলনাটা দুটা সাবজেক্টের ভিতরে হচ্ছে। কিন্তু এখানে যদি আমরা অবজেক্টিভ কেস হিম ব্যবহার করি, তাহলে তুলনাটা হচ্ছে এই অবজেক্টের অবস্থানে থাকে ইউ এর সাথে হিমের, মানে হচ্ছে আমি তোমাকে বেশি ভালোবাসি যতটা আমি তাকে ভালোবাসি। অর্থাৎ এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলনাটা কার সাথে হচ্ছে। তুলনাটা যদি হয় সাবজেক্টের সাথে, তাহলে এই দ্যানের পরে যে শব্দটা বসবে সেটা সাবজেক্টিভ কেসের হবে। তুলনাটা যদি হয় অবজেক্টের সাথে, তাহলে দ্যানের পরে যে শব্দটা থাকবে সেটা অবজেক্টিভ কেস, এখানে যেমন হিম হবে। তো এখানে দুটা সেন্টেন্সই কিন্তু কারেক্ট, দুইটার অর্থ দুই রকমের হবে। এরপরে সেন্টেন্সটি দেখুন, হি ইজ মোর ডিটারমিন দ্যান আই অথবা মি। আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে এখানে কোনটা হবে। যেহেতু এখানে একটি মাত্র বিষয় আছে সাবজেক্ট, এবং এই সাবজেক্টের সাথেই তুলনা হচ্ছে, কারণ কোনো অবজেক্টের সাথে কিন্তু এখানে তুলনা হচ্ছে না। সো সে মোর ডিটারমিন, সে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। কার থেকে বেশি দৃঢ় প্রতিজ্ঞ? এখানে নিশ্চয়ই মি এর সাথে তুলনাটা হচ্ছে না, হচ্ছে আমার সাথে, সাবজেক্টিভ কেসের সাথে। সুতরাং সেন্টেন্সটি এখানে হবে হি ইজ মোর ডিটারমিনড দ্যান আই। এখানে আরও একটি বিষয়ে কিন্তু কনফিউশন থেকেই যায়, সেটা কি? কিছু কিছু গ্রামারিয়ান অবশ্য বলছেন যে এখানে এতক্ষণ আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে এই দ্যানের ব্যবহারটা হচ্ছে অ্যাজ আ কনজাংশন হিসেবে। তার মানে কনজাংশন হিসেবে যখন ব্যবহার হচ্ছে তখন এই নিয়মটা প্রযোজ্য। বাট তারা বলছেন শি সিংস বেটার দ্যান মি, এই সেন্টেন্সটা কারেক্ট হিসেবে বলছেন।
কেন বলছেন? কারণ তারা বলছেন যে এই দ্যান শব্দটা সেক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে না, হচ্ছে একটা প্রেপোজিশন হিসেবে। এবং আমরা জানি প্রেপোজিশন হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে তার পরের নাউন বা প্রোনাউনটা অবজেক্টিভ কেসের হবে। সুতরাং গ্রামারের এই রুল অনুযায়ী সেন্টেন্সটা কিন্তু কারেক্ট, এবং এটা কিন্তু কনভারসেশন অথবা স্পোকেন ইংলিশেও ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এই ধরনের সেন্টেন্সে এসে কিন্তু এই রুলটা আবার অ্যাপ্লিকেবল হয় না। যেমন আই লাভ ইউ মোর দ্যান হিম যখন ব্যবহার করছি এক অর্থ হচ্ছে, আই লাভ ইউ মোর দ্যান হি যখন ব্যবহার করছি তখন কিন্তু অন্য অর্থ হচ্ছে। সুতরাং আমি বলবো আপনাদেরকে এই যে প্রথম নিয়মটা দ্যানকে কনজাংশন হিসাবে গ্রামাটিক্যাল রুল ফলো করেই করার জন্য, সেক্ষেত্রে কোনো কনফিউশন থাকবে না। এরপরে যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ভাবি যে এভাবে বললে হয়তো আমরা স্মার্টলি বলতে পারবো, অনেককেই আমরা দেখে থাকি এ ধরনের বলতে। সেটা হচ্ছে মি অ্যান্ড মাই ফ্রেন্ড উইল গো টু ইয়োর কলেজ টুমরো। আমি এবং আমার বন্ধু তোমার কলেজে আমরা আগামীকাল যাব। সেক্ষেত্রে স্পষ্টতই দেখতে পাচ্ছেন যে এখানে উইল গো এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, দুইজন ব্যক্তি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এরা, এবং সেটা কি মি অ্যান্ড মাই ফ্রেন্ড। এখানে যেহেতু ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই এরা কিন্তু সাবজেক্টিভ কেসের হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু তার পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে মি। তাহলে এটা অবশ্যই গ্রামার অনুযায়ী ভুল। তাহলে কারেক্ট ইংলিশটা কি হবে? আই অ্যান্ড মাই ফ্রেন্ড? নো। সেক্ষেত্রেও আরেকটা গ্রামাটিক্যাল রুল এসে ঝামেলা করছে। সেই গ্রামাটিক্যাল রুলটা কি? সেটা হচ্ছে একাধিক পার্সনের শব্দ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে তাদের সিকোয়েন্সটা হবে, তাদের ধারাবাহিকতা হবে এরকম: সেকেন্ড পার্সন আগে, থার্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তো সেই অনুযায়ী এখানে সাবজেক্ট হিসাবে প্রথমে বসবে মাই ফ্রেন্ড, তারপরে বসবে অ্যান্ড, তারপরে মি এর পরিবর্তে হবে আই। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই উইল গো টু ইয়োর কলেজ টুমরো। এরপরে সেন্টেন্সটি খেয়াল করুন, সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড ওয়ার্কস ইন মাইক্রোসফট। মানে হচ্ছে আমার ফ্রেন্ডদের একজন মাইক্রোসফটে কাজ করে। এখানে ভুলটা কোথায়? এখানে আমি দেখেছি আমার অনেক বছরের শিক্ষকতা জীবনে দেখেছি আমার স্টুডেন্টদের ভিতরে অনেকেই এই ভুলটা করে থাকে। সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড ওয়ার্কস ইন মাইক্রোসফট। আপনারা একটু ভাবুন তো এখানে ভুলটা কোথায়? ওকে, সেক্ষেত্রে আচ্ছা এই ব্লু কালারের অন্য কালারের একটা পেন নেই। এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ড, ওকে, ওয়ার্কস। এখানে ভুলটা হচ্ছে এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ার্কস ইন মাইক্রোসফট। এখানে সাবজেক্ট কিন্তু ফ্রেন্ডস না, বরং আমার বন্ধুদের একজন। এই যে ওয়ান, এই ওয়ান অনুযায়ী ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে, গ্রামাটিক্যাল রুল হচ্ছে ওয়ান অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ। মানে হচ্ছে এরকম সিঙ্গুলার কোনো সাবজেক্টের পরে যদি অফ ফ্রেজ থাকে তাহলে ওই ফ্রেজের ভেতরে মানে অফের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি প্লুরাল হবে। কিন্তু যেহেতু হেড ওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড, মূল শব্দটা যেহেতু ফোকাসড ওয়ার্ডটা যেহেতু সিঙ্গুলার, এই অনুযায়ী ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এরপরে যে ধরনের সেন্টেন্সে আমরা প্রায়ই ভুল করে থাকি সেটি হচ্ছে, খেয়াল করেন এখানে একটি সেন্টেন্স আমি লিখেছি, আইভ গট আ $100 চেক। মানে হচ্ছে আমি $100 একটা চেক পেয়েছি। ওয়াও, ইয়েস। এখানে দেখুন ভুলটা কোথায়, আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আইভ গট আ $100 চেক, এটা একটা নাউন ফ্রেজ। এর ভেতরে ভুলটা হচ্ছে এখানে এই ডলারের সাথে এস যুক্ত হবে না, অর্থাৎ প্লুরাল নাউন হিসাবে এটা ব্যবহৃত হবে না। কেন হবে না? এটা নিয়ে আমাদের অনেকের ভিতরে একটা কনফিউশন আছে, আবার অনেকে এটা জেনেও ভুল করে থাকেন। ইয়েস, এই বদভ্যাসটা আমারও হয় মাঝে মাঝে, এটা আমি করে থাকি। সেটা হচ্ছে, নিয়মটা হচ্ছে, এটার পেছনে রুলটা হচ্ছে এই যে এরকম কোনো সংখ্যা, প্লুরাল কাউন্টেবল নাউন দিয়ে যদি কোনো সংখ্যা বা পরিমাপবাচক কোনো শব্দ দিয়ে কোনো নাউনকে যদি মডিফাই করা হয় বা কাউকে যদি মডিফাই করা হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই ফ্রেজের শেষ শব্দটি নাউন কিনা। যদি শেষ শব্দটি নাউন হয় তবে তার আগে যে সংখ্যা বা পরিমাপবাচক শব্দটা সেটার কিন্তু প্লুরাল করা যাবে না। তবে এরপরে শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয়, যেমন আই এম 31 years old, সেক্ষেত্রে ইয়ার্সটা হতে পারে। বাট এখানে এরপরে যদি কিছুই না থাকে সেক্ষেত্রে কিন্তু আবার ডলারকে প্লুরাল করা যেতে পারে, অর্থাৎ এরকম সংখ্যা বা পরিমাপবাচক শব্দটাকে কিন্তু প্লুরাল করা যেতে পারে। যেমন এটাকে যদি আমরা অন্যভাবে লিখি, আইভ গট আ চেক অফ
$100। এরপর সেন্টেন্সটি আমরা দেখি, সেটা হচ্ছে টুডে মর্নিং আই ফেল্ট সিক। টুডে মর্নিং আই ফেল্ট সিক। ইয়েস, এ ধরনের ভুল আমরা অনেকেই মাঝে মাঝে করে থাকি। তো এখানে ভুলটা কোথায়? ইয়েস, ভুলটা হচ্ছে এখানে টুডে মর্নিং বলে কিছু নাই। টুডে মর্নিং হবে না, এটার পরিবর্তে হবে দিস মর্নিং, দিস মর্নিং, দিস ইভিনিং, দিস আফটারনুন। সো এটা হবে দিস মর্নিং। বাকিটা ঠিক আছে। এরপরে সেন্টেন্সটি দেখুন, আই মেট হার ইয়েস্টারডে। এখন একটু খেয়াল করুন এখানে আমরা ভুলটা কোথায় করেছি। এখন সেন্টেন্স দেখে হয়তো আপনি সহজেই বুঝতে পারছেন যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই যে হ্যাভ মেট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে আবার বলা হচ্ছে গতকালের কথা। তো গতকাল যদি কোনো কাজ ঘটে থাকে তাহলে সেটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো সেই অনুযায়ী এখানে আমরা হ্যাভটাকে বাদ দিব। কিন্তু এই ভুলটা আমরা নিয়মিত করে থাকি, মাঝে মাঝেই করে থাকি। কখন? স্পোকেন ইংলিশে সাধারণত করে থাকি। কেন করে থাকি জানেন? কারণ হচ্ছে এটার বাংলা অর্থ হচ্ছে আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছি। মানে এই যে ভার্বের সাথে এচি তেসি এ ধরনের কিছু যুক্ত হয়, আমরা বাংলা দিয়ে অনেক সময় ইংলিশ গ্রামার শিখি, যার ফলে এই যে গতকাল সাক্ষাৎ করেছি, এই যে করেছি এইটা দেখে আমরা অনেকেই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে থাকি। কিন্তু নর্মালি কিন্তু আমরা বলি না আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম। যদি আমি এটা ভাবি যে আমি গতকাল যেহেতু তাহলে সাক্ষাৎ করেছিলাম, তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা আই মেট হার ইয়েস্টারডে এরকম সেন্টেন্স লিখতে পারি। এরপরে সেন্টেন্স দেখা যাক, ডিড ইউ লুজ ইউর সেন্স। এগুলো আমরা কখন বলি কাউকে? হয়তো আমি দেখলাম আমার দুজন বন্ধু একে অন্যের সাথে ঝগড়া করছে, মারামারি করছে, ফাইট করছে, তীব্র ভাষায় একে অন্যকে গালিগালাজ করছে, তখন হয়তো আমি গিয়ে তাকে থামালাম, এই ডিড ইউ লুজ ইউর সেন্স? তুমি কি তোমার জ্ঞান হারিয়েছো? তোমার কি বুদ্ধি বিবেক হারিয়ে ফেলেছো? ইয়েস, এক্ষেত্রে ভুলটা কোথায় একটু খেয়াল করুন। এই ভুলটাও আমরা অনেকেই করে থাকি, জাস্ট স্লিপ অফ পেন হিসাবে অথবা না জেনেও করে থাকি। সেটা হচ্ছে খেয়াল করুন এখানে লুজ, LOOSE যদি আমরা লিখি তার মানে এটা হচ্ছে আলগা করা, ঢিলা করা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে এখানে কোন ভার্বটি হবে? ডিড ইউ, যেহেতু ডিড অক্সিলারি ভার্ব আছে সুতরাং এখানে প্রেজেন্ট ফর্ম হবে, এখানে হবে LOASE। ডিড ইউ লুজ ইউর সেন্স, এখানে শুধুমাত্র ভার্বের একটি ও না থাকা এবং থাকার কারণে দুইটা শব্দের দুরকম মিনিং হচ্ছে। এরপরে সেন্টেন্সটি আমরা দেখি সেটা কোথায় আছে। ইয়েস, বেবি ইজ ক্রাইং। শিশু কাঁদছে। ইয়েস, শিশু কাঁদছে, তো এখানে ভুল কোথায়? ইয়েস, এখানে অবশ্যই একটি ভুল আছে, সেটা হচ্ছে খেয়াল করুন এই বেবিটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন এবং এটা একটা কমন নাউন। তো ইংলিশ গ্রামারের রুল হচ্ছে কোনো কমন নাউন বা কাউন্টেবল নাউনকে যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে দুইটা বিষয় হতে হবে এটার। আইদার ওই নাউনটার আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব, এ বা দা, অথবা ওই নাউনটাকে আমরা প্লুরাল করব। এর বাইরে তার মানে ওই নাউনটা একা একা থাকবে না। আইদার এটা বেবিটা হবে বেবিজ আর ক্রাইং, অথবা এই নাউনটা হবে আ বেবি ইজ ক্রাইং, অথবা হবে দ্য বেবি ইজ ক্রাইং। এখন আপনি এই তিন ধরনের অপশন থেকে আপনি কোন অপশনটা চুজ করবেন সেটা ডিফাইন হবে আপনার কোন কনটেক্সটে ব্যবহৃত হচ্ছে। যদি হয় একটা বাচ্চা কান্নাকাটি করছে সেটা, তাহলে আ বেবি ইজ ক্রাইং। যদি আপনি নির্দিষ্ট করে বলতে চান যে বাচ্চাটা কাঁদছে, তাহলে হবে কি দ্য বেবি ইজ ক্রাইং, অথবা একাধিক বাচ্চা যদি থাকে বেবিজ আর ক্রাইং, সেক্ষেত্রে তার আগে আর্টিকেল দা ব্যবহার না করলেও চলে। কিন্তু কখনোই আপনি ব্যবহার করবেন না যে বেবি ইজ ক্রাইং, তার মানে এ ধরনের কাউন্টেবল নাউন বা কমন নাউন কখনোই একা একা বসে না। তবে এক্ষেত্রেও একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে আমরা বহুল ব্যবহৃত কিছু কমন নাউন পাই যেগুলা উইদাউট আর্টিকেল অথবা উইদাউট বিং প্লুরাল এগুলো ব্যবহৃত হচ্ছে, লাইক ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এ ধরনের কিছু এক্সেপশন আমরা পাবো এই রুলের। তো ভিউয়ার্স, এই ছিল ইংরেজি গ্রামার থেকে নির্বাচিত 10টি ভুল যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই করে থাকি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এই ভিডিওটির বিষয়বস্তু নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে, অথবা আপনি যদি এই ধরনের ভিডিও আরও সামনে চান কিনা তা জানাতে নিচে কমেন্টস করুন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া সাইট বিশেষ করে ফেসবুক থেকে অন্যদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।